আজকে আমার ছেলের বউকে আংটি পরিয়ে এসেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে আগামী মাসের 15 তারিখ বিয়ে। আল্লাহর রহমতে আমার দুই ছেলেই আমার কলিজার টুকরো এবং আমার যথেষ্ট বাধ্য সন্তান। আমিও তাদের আমার কোনো কড়া নির্দেশনা চাপিয়ে দেই না, বন্ধুত্বপূর্ণ আচরণ করি তাদের সাথে। আমার বড় ছেলে কাতার প্রবাসী, সে দেশে এসেছে 6 মাসের ছুটি নিয়ে। এর মধ্যে 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আমি নাহিদা সরকার, পেশায় একজন কলেজ শিক্ষিকা। আমি আমার কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা কাটছি, আর বড় ছেলে আমার পাশে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে। এমন সময় আমার ছেলের ফোনে কল এসেছে, আমার ছোট ছেলে আবিদ অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে আমি কান্না জুড়িয়ে দিলাম। আমার ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে? মাত্র ক্লাস 9-এ পড়ে, বাসা থেকে কোচিংয়ে গিয়েছে। এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? আমি বরকা পরে বড় ছেলের সাথে বের হলাম। আমার প্রবাসী স্বামীকে তখনও কিছু জানাইনি। আমার ছেলের বন্ধু সহ পথচারীরা মিলে একটা হাসপাতালে এনেছে। সেখানে ভালো চিকিৎসা নেই বলে আমি আর আমার বড় ছেলে মিলে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলাম আবিদকে। কারণ আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সে কোচিং থেকে আসার সময় বড় রাস্তা পার হওয়ার পর একটা বাইক এসে আহত করে যায়। আমার ছেলে বাম পায়ে খুব আঘাত পেয়েছে এবং পায়ের আঙ্গুল হতে নিয়ে হাতের দিকটা ভেঙে গিয়েছে। আমি বসে বসে কাঁদছি আর আল্লাহকে ডাকছি। আমার বড় ছেলে আমাকে সান্ত্বনা দিচ্ছে, আম্মা আপনি কাঁদবেন না, কিছু হবে না, আল্লাহ ভরসা। হাসপাতালে ভর্তি করানো হলো, কারণ অবস্থা বেশি ভালো না এবং যথেষ্ট চিকিৎসা দিচ্ছে ডাক্তাররা। আমি আমার প্রবাসী স্বামীকে কল দিয়ে সব জানালাম। তিনি আমাকে সান্ত্বনা দিলেন, আর তিনি খুব করে চেয়েছিলেন দেশে আসতে, কিন্তু পসিবল হচ্ছিল না। কারণ আমার বড় ছেলে এখন দেশে, উনিও যদি চলে আসেন তাহলে দোকান সামলাবে কে? আমার স্বামী আর বড় ছেলে একসাথে থাকেন কাতারে। আমার স্বামীর সুপার শপ রয়েছে। আমার বড় ছেলের বয়স যখন 20 বছর, তখন রাজনৈতিক একটা মামলা খেয়ে কাতারে পাড়ি জমায় বাবার কাছে। সে থেকে বাবা ছেলে একসাথে ব্যবসা করে। এতে অবশ্য আমার স্বামীর অনেক সুবিধা এবং ব্যবসাতে সাহায্যও হয়েছে। দীর্ঘ 6 বছর পর আমার বড় ছেলে দেশে এসেছেন, আর আসার পরই আমি বিয়ে করিয়ে দিচ্ছি। কারণ আমার শাশুড়ি হতে ভীষণ ইচ্ছে হচ্ছে। বয়স তো আর কম হচ্ছে না আমার। ছোট ছেলে হাসপাতালে ভর্তি, আজ 15তম দিন। আমি কলেজ থেকে ছুটি নিয়েছি। কিছুটা ভালো আমার ছেলের অবস্থা, আর 2 দিন রেখে রিলিজ দিয়ে দিবে আমার ছেলেকে। আমার চোখে বিন্দুমাত্র ঘুম নেই, কারণ এরাই আমার দুনিয়া। আর আমার স্বামী কাতার থেকে ঘন্টায় ঘন্টায় ভিডিও কল দিচ্ছে আর খবরাখবর নিচ্ছে। আমার খুব টেক কেয়ারও করছে। আমার আবিদ অ্যাক্সিডেন্ট হওয়াতে প্রতিদিনই আমার নতুন বিয়ে হতে যাচ্ছে, তারা এসে খবরাখবর নিচ্ছে। আজও এসেছে, আজ দুপুরের ভাত নিয়ে এসেছে আমার জন্য। প্রায় প্রতিদিনই এটা সেটা তারা নিয়ে আসেন আমাদের জন্য। বিকেলের দিকে তারা চলে যাওয়ার সময় আমি তাদের হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিতে যাই। আসলে আমার একটু হাঁটতেও ইচ্ছে হচ্ছিল, আর ছেলেও ঘুমাচ্ছিল, তাই আমি তাদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসছিলাম। এমন সময় হাসপাতালের রিসিপশনের দিকে চোখ গেল। আমি থমকে দাঁড়ালাম। একটা লোক বসে আছে, তার একটা পা নেই। মুহূর্তেই বুকের মধ্যে কেমন করে উঠল। তিনি আর কেউ নয়, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম স্বামী সুমন। সেও আমার দিকে তাকালো। আমার পরনে সালোয়ার কামিজ আর মাথায় ওড়না দেওয়া। আমি কাছে গেলাম এবং তার পাশের চেয়ারটিতে বসলাম। জিজ্ঞেস করেছি, কেমন আছো তুমি? তখন সুমন বলল, ভালো আছি নাহিদা। আমার হাতটা স্পর্শ করে সে বলল, নাহিদা তুমি, আজ এত বছর পর তুমি। তার শরীর কাঁপছে, সাথে আমারও। তোমার এই অবস্থা কেমন করে হলো সুমন? ঠিক তখনই সুমনের তার শরীর কাঁপছে, সাথে আমারও। তোমার এই অবস্থা কেমন করে হলো সুমন? ঠিক তখনই সুমনের বউ উপস্থিত হলো। আমাকে জড়িয়ে ধরে বলল, আপা আপনি কেমন আছেন? কি অবস্থা আপনার? আজ কত বছর পর আপনাকে দেখছি। আমিও তাকে জড়িয়ে ধরে বললাম, ভালো আছি আমি। আমি তাদের সাথে নর্মাল আচরণ করছি, কিন্তু সত্যি বলতে আমার বুকের দহন দেখাতে পারছি না। কেউ কাউকে না ছুঁয়েও দুইজন দুইজনকে চোখ ভরে জড়িয়ে ধরছি। দুইজনের শরীরে ঘ্রাণ নিচ্ছি। জিজ্ঞেস করেছি, তোমরা এখানে কেন? তখন সুমনের বউ সালমা উত্তর দিল, আপা গত 3 মাস আগে ওনার ডান পা কাটা হয়েছে, তাই চেক আপে এনেছি। চর্মরোগ দেখা দিয়েছিল, খুব চুলকানি হতো। কত ডাক্তার দেখিয়েছি, কিন্তু একটুও কমেনি। সারা শরীরে ছড়িয়ে পড়ার অবস্থা হয়েছিল। সেখান থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা আর পুরো শরীর ছড়িয়ে পড়ার অবস্থার জন্য ডান পা কেটে ফেলা হয় ওনার। শুনে আমার খুব আফসোস হয়। সালমা জিজ্ঞেস করলো, আপা আপনার বাচ্চা কাচ্চা নেই? আমি বললাম, আছে, 2 ছেলে। আমার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তো তাই হাসপাতালে ভর্তি, তাকে নিয়ে এসেছি। প্রশ্ন করলাম, তোমার ছেলে মেয়ে কয়জন? সালমা তখন বলল, আপা দুঃখের কথা কি আর বলবো, আল্লাহ তো ছেলে মেয়ে দিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু লাভ হলো না। আমার ফোনে রিংটোন বেজে উঠলো। আমার ছোট ছেলে কল দিয়েছে। আমি তার বেডের পাশে একটা ফোন রেখেছি। কোথায় একটু বের হলে, হাসপাতালের বারান্দা কিংবা ছেলের রিপোর্ট দেখাতে গেলে, কোনো দরকার হলে কল দেওয়ার জন্য। কল রিসিভ করে বলল, আম্মু কোথায় তুমি? আমার খিদে লেগেছে। আমি বললাম, আমি আসছি।
সুমন নিজে থেকে বলল, নাহিদা তোমার ছেলেকে দেখতে যেতে চাই। আমি বললাম, জি অবশ্যই, আসো তোমরা। তাদের সাথে নিয়ে আমার ছেলের রুমে আসলাম। আমার ছেলেকে বললাম, সালাম দাও, তোমার একটা আংটি আঙ্কেল। ছেলে আমার সালাম দিল। সুমন আমার ছেলের মাথায় হাত রেখে বলল, কি নাম বাবা তোমার? আমার ছেলে বলল, আবিদ। নামটা শোনার সাথে সাথে সুমন আমার দিকে তাকালো, কারণ ডিভোর্সের আগে একবার সুমন বলেছিল আমাদের ছেলে তাদের নাম কি রাখবে, মেয়ে হলে তাদের নাম কি রাখবে। আমি তাদের জুস খেতে দিলাম, আমার ছেলের জন্য এনেছিলাম, কিন্তু মেহমানদের তো আর না খাইয়ে রাখা যায় না। তখন সালমার ফোনে কল এসেছে, তাদের সাথে কে যেন এসেছে, উনি রিপোর্ট আনার জন্য বলল। সালমা সুমনকে বলল, আমি আসছি, আপনি এখানে অপেক্ষা করুন। আমি আর সুমন হাসপাতালের বারান্দায় গিয়ে বসলাম। সুমন আমায় বলল, নাহিদা আমায় মাফ করে দিও। আমি সুমনকে বললাম, দূর, মাফ কিসের, যা হয়েছে বরং ভালো হয়েছে, কারণ আমি হয়তো এত সুন্দর জীবন কখনো পেতাম না। তোমার ওখান থেকে আসার 1 বছর পর হাই স্কুলের চাকরি থেকে আমি কলেজে শিক্ষকতার সুযোগ পাই। জানো সুমন, আমাকে এত বছরেও কেউ কখনো খোঁটা দেয়নি। আমি গরিবের মেয়ে, আমার কেউ নেই। যাই হোক, অতীত বাদ দাও, অতীত বলার সময় না এখন। আর দুইজনের বয়স শেষ, সময় শেষ। এক সময় তোমাদের অভিশাপ দিতাম, কিন্তু এখন আর দেই না। সুমন বলল, নাহিদা তোমাকে একটু জড়িয়ে ধরি, ভীষণ ভালোবাসি তোমায়। আমি আজও ভুলতে পারিনি তোমায়, মনের মধ্যে এখনো তোমার নাম খুব যত্নে আছে। আমি বললাম, জড়িয়ে ধরার মতো সময় আর নেই, তবে ভীষণ ভালো হয়েছে তোমাদের সাথে দেখা হয়ে। আজ আমি আমাকে দেখাতে পেরেছি বলে। আমার বড় ছেলে আসছে, আমি বারান্দা থেকে দেখছি, হাতে ফলমূল। সুমনকে বললাম, খুব ভালোবাসতাম তোমায়, তোমার কথা আমার আমৃত্যু মনে থাকবে। অভিযোগ নেই এখন তোমার প্রতি আমার। আমার বড় ছেলে এসে বলল, মা নাস্তা করেছো? আমি বললাম, হ্যাঁ। আমার বড় ছেলে সুমনকে সালাম দিল। আমি সুমনকে বললাম, আমার বড় ছেলে। সুমন আমার বড় ছেলেকে জড়িয়ে ধরলো। সুমনের চোখ থেকে 2 ফোঁটা পানি বেয়ে পড়লো। তখন সালমা আসলো, বলল, রিপোর্ট দেখানো হয়ে গিয়েছে, এখন রাত নেমে আসছে, এখন বের না হলে বাড়ি যেতে যেতে গভীর রাত হবে। সুমন সালমা দুজনেই আমার থেকে নাম্বার চাইলো, আমি দিতে চাইলাম না। তখন তারাই তাদের নাম্বার জোর করে দিয়ে গেল। আমি আমার বড় ছেলের বিয়েতে আসার জন্য তাদের দাওয়াত দিলাম, বললাম তারিখ ফিক্সড হলে জানিয়ে দিব। সুমন সালমা বিদায় নিয়ে নিল আমার থেকে। আমি তাদের যাওয়ার পানে তাকিয়ে রইলাম, আর বুকটা চিনচিন ব্যথা করে উঠল, সাথে কলিজাটাও। আমি আমার অতীতে ডুব দিলাম। আমি ভীষণ গরিব ঘরের মেয়ে। আমার বাবা রিক্সা চালাতেন। আমাদের নিজেদের কোনো বাড়িঘর ছিল না, এক রুমের একটা বাসায় ভাড়া থাকতাম, তাও বস্তিতে। আমি ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিলাম, মানুষের দয়া নিয়ে পড়তাম। আমি যখন ক্লাস 5-এ উঠি তখন বাবা মারা যায়। এরপর নানা ঝড়ঝাপটা পার করে এসএসসি পরীক্ষা দিই। আমি 7ম শ্রেণীতে থাকা অবস্থায় আমার সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেই। এত কিছুর পরেও পড়ালেখাটা ধরে রাখি, পড়ালেখা ছাড়ি নাই আমি, কারণ আমার স্বপ্ন আমি অনেক বড় হব। এসএসসিতে পাশ করার পর সরকারি কলেজে ভর্তি হই। কলেজ টাইমের পরে চা বিক্রি করতাম বস্তিতে, আর শীতের সময় পিঠা বিক্রি করতাম। এক সন্ধ্যায় কয়েকজন কাস্টমার এসে বলে চিতই পিঠা দিতে মরিচ ভর্তা দিয়ে। যথারীতি আমি তাদের পিঠা দেই, এবং সেখান থেকে একজনের মরিচ ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার সময় তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে ঝালের জন্য কথাও বলতে পারছিল না। কিন্তু আমার ছোট দোকানে পানির কোনো আয়োজন ছিল না, এবং আমি তাকে পানি দিতে পারিনি। এরপর থেকে তারা প্রায় সময় পিঠা খেতে আসতো। পিঠা বিক্রি করে আমাদের অনেক লাভ হতো। এভাবে মোটামুটি 1.5 বছর পার হয়। আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়, কিন্তু ভার্সিটিতে ভর্তি হয়ে বই কেনার মতো টাকা আমার ছিল না। এজন্য মন খুব খারাপ ছিল, আর তাই আমি চায়ের দোকান খুলেছি, কিন্তু চা বিক্রি করতে ইচ্ছে হচ্ছিল না। তাই যে আসছিল বলছে চা নেই। তখন সুমন নামের লোকটা আসে আর আমাকে চা দিতে বলে। আমি বলি, আজকে চা নাই, অন্য দোকান থেকে খান। উনি আমার থেকে 1 প্যাকেট সিগারেট চাইলেন। আমি বললাম, সিগারেটও নাই, অন্য দোকানে যান। উনি আমায় বলল, সিগারেট তো দেখা যাচ্ছে, ওখান থেকে 1 প্যাকেট দাও। আমি বললাম, আমি কিছু বিক্রি করব না, দোকান এখনই বন্ধ করে দিব। তিনি বললেন, কি হয়েছে, কোনো সমস্যা? আমি কিছু বলিনি, চুপচাপ বসে রইলাম। আবার জিজ্ঞেস করার পর বললাম, আমার বই কেনার টাকা নেই, অনেক কষ্টে ভার্সিটিতে ভর্তি হয়েছি। তখন তিনি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, তুমি পড়ালেখা করো? আমি বললাম, জি, এবার ভার্সিটিতে ভর্তি হয়েছি। তারপর বললেন, আচ্ছা চিন্তা করো না, আমি টাকা দিব। এরপর তিনি 2 ঘন্টা পরে এসে আমাকে 15,000 টাকা দিলেন এবং বললেন, নাও বই কিনে নিও। আমি ওনার থেকে টাকা নিতে লজ্জা পাচ্ছিলাম, কিন্তু না নিয়েও উপায় ছিল না। অনার্স প্রথম বর্ষ পাশ করার পর 2য় বর্ষে যখন ভর্তি হই, তখন আমার একটা স্কুলে চাকরি হয়, আর তখনই আমি দোকান করা ছেড়ে দেই। আমি আসলে দোকান করতে চাইছিলামও না, কারণ নানা জনের নানা কথা বলে। আর হাই স্কুলটা সুমনদের বাড়ির পাশে। আমি স্কুলে যেতাম আর নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতাম। আমাদের সংসার ভালোই চলতো। মাস শেষে টানাটানি হতো একটু। আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না আমাদের সাহায্য করার মতো। আল্লাহর দুনিয়ায় আমাদের তেমন কেউই ছিল না, শুধু আপন বলতে আমরা, মা, ভাই আর আমি। স্কুলে যাওয়ার সময় সুমনকে প্রতিদিন দেখতাম, তিনিও আমাকে দেখতেন। আমি তাকে সালাম দিতাম, এর বাইরে কিছু না।
কিন্তু অনার্স তৃতীয় বর্ষ থেকে ওনার প্রতি আমার আলাদা ফিলিংস কাজ করত, কিন্তু ওনাকে বুঝতে দিতাম না। এর মধ্যে উনি আমাকে একটি মোবাইল উপহার দেয়। আমি নিতে চাই না, তারপরেও দেয়। এরপর আর কি, রাত জেগে কথা হতো, সম্পর্কটা একটা সময় প্রণয়ের রূপ নেয়। ওনার সম্পর্কে জানতে পারি যে ওনার আজ থেকে 7 বছর আগে ডিভোর্স হয়, কোনো সন্তান নেই এবং তিনি আর বিয়ে করেননি। তারা অনেক বড় লোক ছিল, তাদের 2 তলা বাড়ি ছিল এবং অনেক দোকানপাট ছিল। তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেয়, এরপর আমার আম্মুকে দেয়। ওনার পরিবারে ওনার মা মানে না, কিন্তু ওনার উপরে কেউ কথা বলে না। আর অনার্স ফাইনাল ইয়ারে আমার বিবাহ হয়। বিয়ের পর মোটামুটি ভালো যাচ্ছিল দিনগুলো, কিন্তু ওনার মা বোন আর ওনার ভাবি আমাকে পছন্দ করতেন না। আমাকে তারা বউ বলে পরিচয় দিতেন না, আমার রান্না করা খাবার খেতেন না, আমার সাথে কেউ মিশতো না। আমি গায়ে পড়ে কথা বলতাম। বিয়েতে তারা আমাকে কিছুই দেয়নি। আমাকে বলতো রাস্তার মেয়েরা বড় লোকদের ছেলেকে পটিয়ে বিয়ে করে নিয়েছে। বিয়ের পর আমি ফাইনাল পরীক্ষা দিই এবং আমি আমার স্কুলের চাকরিটা ধরে রাখি, কারণ মাস শেষে আমার ভাই আর মাকে দেখতে হতো। সুমনের থেকে টাকা চাইতে ভীষণ লজ্জা করত। বিয়ের 1 বছর পর থেকে আমাদের সম্পর্কটা খুব খারাপ হয়, কারণ তাদের পরিবারের কেউই আমাকে মানতে পারেনি। আর একতরফা চেষ্টা কতক্ষণই বা করা যায়। আমার মতো গরিব ঘরের মেয়ের জন্য সুমনদের মতো পরিবারে বিয়ে হওয়া মানে রাজকপাল। আমার মা ভাই কেউ আসলে তারা কথা বলতো না, 1 কাপ চাও দিত না। আমার খুব খারাপ লাগতো। আর 5-10টা মেয়ের মতো আমি সুন্দর করে সংসার করতে চেয়েছি। আমি আমার স্যালারি টাকা থেকে তাদের উপহার দিতাম। সুমনকে সিগারেট কিনে দিতাম, যতটুকু পারতাম উপহার দিতাম, কিন্তু মন পাইনি। একটা সময় আমি গরিবের মেয়ে বলে সুমন আমাকে কথা শোনাতো। খুব কষ্ট পেতাম, কারণ সত্যি আমি তাকে খুব ভালোবেসেছিলাম। এর মধ্যে অনার্সের রেজাল্ট দেয় এবং খুব ভালো করে পাশ করি আমি। এরপর ভর্তি হতে চাইলে সুমন আমাকে ভর্তি হতে নিষেধ করে, আর তাই আমিও আর ভর্তি হইনি। সুমন কথায় কথায় বলতো মানুষ শ্বশুর বাড়ি থেকে কত কিছু পায়, অথচ আমি ফকিন্নিকে বিয়ে করে কিছুই পাইনি। একটা সময় স্যালারি পুরোটা নিয়ে নিত, না হলে সুমন ঝামেলা করতো। আমিও দিয়ে দিতাম সংসারের শান্তির জন্য। তখন মার ভাইকে মাসে 4,000 টাকা এদিক ওদিক থেকে টেনে টুনে দিতাম। মাসে 17,000 টাকা বেতন পেতাম আমি। এত কিছু করেও আমি সুমন বা সুমনের পরিবারের মন পাচ্ছিলাম না। ধীরে ধীরে তারা আমার উপর অনেক অমানবিক নির্যাতন শুরু করলো। তারপর শুরু হলো বাচ্চা নিয়ে সমস্যা। আমার বাচ্চা হচ্ছিল না, আর তাই নিয়ে তারা অনেক ঝামেলা করছিল, সুমনের মা বোন সবাই। এমনকি সুমনও আমাকে কোনো সাপোর্ট করেনি। তাকে আমি অনেকবার বলেছি চলো দুজন মিলে ডাক্তার দেখাই, কিন্তু সুমনের একই কথা, তার কোনো সমস্যা নেই, সে ডাক্তার দেখাবে না। দিনকে দিন বাচ্চার জন্য তারা আমার উপর অনেক বেশি নির্যাতন শুরু করে দেয়। তারপর একটা সময় সুমন সিদ্ধান্ত নেয় সে আবার বিয়ে করবে। তার মা বাবার এটা ইচ্ছে, যদিও সে বলছিল এটা তার মা বাবার ইচ্ছে, কিন্তু আমিও সুমনকে দেখে বুঝতে পেরেছিলাম সুমনও তাই চায়। আর সত্যি সত্যি সুমনের বিয়ে ঠিক হয়ে যায়। আমি এত কিছু নিতে পারছিলাম না, আমি চাচ্ছিলাম না সতীনের সংসার করতে, তাই আমি তখন সুমনকে ছেড়ে চলে আসি। তারপর আর কি, কয়েক বছর পর আমার আবারও নতুন করে বিয়ে হয়। আমার এখন আল্লাহর রহমতে 2টি ছেলে সন্তান। আমি তাদের নিয়ে, আমার স্বামীকে নিয়ে অনেক সুখেই আছি।